আচ্ছা শোন তাহলে, নতুন চ্যাপ্টার শুরু করে দিচ্ছি। চ্যাপ্টারের নাম হচ্ছে তাপ সঞ্চালন বা ট্রান্সমিশন অফ হিট। এর মধ্যে অনেকটাই তোরা জানিস, মানে নাম শুনেছিস, প্রসেসগুলো জানিস, তবে আমাদের এখানে কি করতে হবে, কিছু ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচও করতে হবে। তাপ সঞ্চালন ছোটখাটো একটা চ্যাপ্টার, দুটো ক্লাসে শেষ করবো। দেখ, ট্রান্সমিশন অফ হিট অর্থাৎ হিট যে ট্রান্সমিট করবে তার অনেকগুলো প্রসেস আছে। আমরা সেগুলোকে ডিভাইড করব। প্রধানত তিন ভাগে ভাগ করা হচ্ছে। দেখতে পাচ্ছিস বোর্ডে কি কি লিখে রেখেছি। পরিবহন সব থেকে পরিচিত একটা সঞ্চালন পদ্ধতি। তারপরে কি আছে, পরিচলন। আর তারপরে আছে, এই পরিচলন নিয়ে কিন্তু তোরা ভূগোলে অনেক পড়েছিস। ঝড় সৃষ্টি হওয়া, সমুদ্র বায়ু, স্থলবায়ু পড়েছিস না? তো এই পরিচলনটা নিয়ে অনেক কিছু পড়েছিস। তিনটেই আমি আলোচনা করব। প্রথম দিকে পরিবহন নিয়ে বেশি আলোচনা করা হবে, মানে আমাদের যে ওভারঅল কনসেপ্টটা বেস করে থাকবে সেটা পরিবহনের উপর। আর শেষের দিকে গিয়ে বিকিরণের উপর। ঠিক আছে, পরিচলনটাকে অতটাও গুরুত্ব দেবো না এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এই পদ্ধতিগুলো কি, পরিবহন পদ্ধতি কোনটাকে বলা হচ্ছে, পরিচালন পদ্ধতি কোনটাকে বলা হচ্ছে, আমি আশা করছি কেউ কেউ জানি সেটা। কেউ বলতে পারবি পরিবহন পদ্ধতি কাকে বলে? আর একবার। খুব একটা পারফেক্ট হলো না, আর কেউ বলবি? আর একবার। আংশিক ভাবে সবার ঠিক হচ্ছে, আর কিছু? অণু সঞ্চালনের মাধ্যমে, একদমই ভুল। আর কিছু? হয় না। পরিবহন পদ্ধতি কাকে বলে একটু শুনে নে। কামারের দোকান দেখেছিস তো সবাই, তাই না? লোহা গরম করে না? দেখবি ওরা লোহাটাকে কিন্তু হাত দিয়ে ধরে গরম করে না, কিছু একটা সারাশি বা কোনো কিছু ধরে গরম করে। কেন গরম করে? ধর এটা হচ্ছে সেই লোহার দণ্ডটা, কোনো এক জায়গায় ধর আমি এখানে হিট দিচ্ছি, এই জায়গাটায় ধর আমি হিট দিচ্ছি। তো প্রথমত এইখানকার যে অণুগুলো আছে, পরমাণুগুলো আছে, তারা কি হয়, এক্সাইটেড হয়, মানে হিট এনার্জি পায়। সেই হিট এনার্জিটা কি করে, এই দিকে ট্রান্সমিট করতে থাকে, তাই তো? এবং কিছুক্ষণ পর এই সব জায়গাতেও চলে আসবে, তুই আর ধরে থাকতে পারবি না। বুঝতে পারলি? বা রান্না করার সময় কোনো কারণে ওই খুন্তিটা যদি কড়াইয়ের উপরে রেখেই দিস, গরম করার সময় কিছুক্ষণ পর আর খুন্তিটা ধরতে পারছিস না। তার কারণ হচ্ছে যে অংশে তাপটা পাচ্ছিল সেই অংশ থেকে তাপটা পরিবাহিত হয়ে অন্য অংশে পৌঁছে গেছে। কিন্তু এই জায়গাটায় তুই আমাকে বলতো, এখানকার কণাগুলো মানে এখানকার যে অণুগুলো আছে তারা লাফ দিয়ে এখানে চলে এসেছে। তার মানে অণুর কোনো স্থান পরিবর্তন হয়নি। পরিবহন পদ্ধতিতে কি হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় তাপ প্রবাহিত হবে। তবে যে কণাগুলো ভাইব্রেট করছিল বা যে কণাগুলোর মাধ্যমে তাপ পরিবাহিত হলো, সেই কণাগুলোর কোনো স্থান পরিবর্তন হবে না। বুঝতে পারলি মোদ্দা কথা কি বললাম? কণাগুলোর স্থান পরিবর্তন হবে না, স্থান পরিবর্তন হবে না। ওকে, এইটাকে বলবো আমরা পরিবহন পদ্ধতি। হ্যাঁ, কিছু বললি বল। পরিচালন পদ্ধতি কাকে বলবো? হবে না। বললি যখন তো ভালো করেই বল, আমার ধরতে সময় লেগে গেল। পরিচলন, পরিচলন কাকে বলবো? পরিচলনের ক্ষেত্রে কি হবে, ওই কণাগুলো নিজেরাই স্থান পরিবর্তন করে তাপটাকে পরিবাহিত করবে, তাপটাকে সঞ্চালিত করবে। পরিবাহিত ওয়ার্ডটা বলবো না, কারণ পরিবাহিত ওয়ার্ডটা এখানে ইউজ করবো। ওখানে বলবো তাপটাকে সঞ্চালিত করছে। যেমন একটা এক্সাম্পল, কোনো কন্টেনারের মধ্যে তুই জল গরম করছিস, সব থেকে সহজ এক্সাম্পল, নিচের দিকে গরম করছিস ধর, এটা আগুন, বুঝতে পারছিস তো? তো কিছুক্ষণ পরে কি হয় দেখতে পারবি যে এখান থেকে বায়ুর বুদবুদগুলো উপরের দিকে উঠতে শুরু করছে, হয় না? মানে তুই আপাত দৃষ্টিতে যদি নাও দেখতে পাস যে জলের কণাগুলো উঠছে, কিন্তু বায়ুর বুদবুদগুলোকে ভালো বুঝতে পারিস যে বাবল আকারে উপরে উঠে যাচ্ছে। কি হয়, এই পাত্রটার সংস্পর্শে যে কণাগুলো আছে প্রথমে তারা হিট পাবে। এবার যখনই এরা হিট পাবে, এরা আলগা হয়ে যাবে, হালকা হয়ে যাবে, ডেনসিটি কমে যাবে। ফলে এরা কি করবে, ওপরের দিকে উঠতে শুরু করবে। আর ওপরের দিকে তুলনামূলক যে ভারী কণাগুলো আছে তারা কি করবে, নিচের দিকে নামতে শুরু করবে। বোঝা গেল? কতক্ষণ পর্যন্ত প্রসেসটা চলবে, যতক্ষণ না ওভারঅল টেম্পারেচার সমান সমান হয়ে যাবে। বুঝতে পারলি? এইখান থেকে তাপের প্রভাবে ওপরে উঠছে আর ওপরের ভারী কণাগুলো নিচে নামছে, হিট পেয়ে যাচ্ছে, আবার ওপরে উঠছে, আবার নিচে নামছে, এইরকম ভাবে একটা প্রসেস চলছে। এই প্রসেসটাকে বলছি আমরা পরিচলন। ঠিক আছে? বায়ুর ক্ষেত্রে যখন এই জিনিসটা হয়ে যাচ্ছে তখন পরিচলন স্রোত বলছি। ওকে। বিকিরণ পদ্ধতি, আচ্ছা এখানে তাহলে কি হলো, কণাগুলো স্থান পরিবর্তন করছে, তাই তো? এখানে স্থান পরিবর্তন হচ্ছে। দেখ, এইখানে তাপ পরিবাহিত হওয়ার জন্য
কোনো মাধ্যমের প্রয়োজন ছিল নিশ্চয়ই, হাওয়ার মধ্যে দিয়ে তো আর হয়ে যায়নি, বা শূন্যস্থানের মধ্যে দিয়ে হয়ে যায়নি। এখানে তাপ পরিবাহিত হওয়ার জন্য ওয়াটার মিডিয়াম মানে কোনো একটা মাধ্যমের তো প্রয়োজন ছিল। বিকিরণ হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে তাপ পরিবাহিত হওয়ার জন্য মাধ্যমের কোনো প্রয়োজন নেই। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বললাম আমি, মাধ্যমের প্রয়োজন নেই। তার মানে কি স্পেসের মধ্য দিয়েও তাপ পরিবাহিত হয়ে যাবে? হ্যাঁ, প্রয়োজন নেই। আমি বারবার পরিবাহিত ওয়ার্ড বলে দিচ্ছি, তোরা বুঝতে পারছিস তো? আমি পরিবাহিত বলতে এটার কথা বলছি না, সঞ্চালিত বলা উচিত আমার, যে তাপ সঞ্চালিত হতে পারে। বিকিরণ পদ্ধতিতে মাধ্যমের কোনো প্রয়োজন নেই। এরকম একটা এক্সাম্পল যদি আমি তোদেরকে বলি, সূর্য থেকে তাপ পৃথিবীতে আসছে, পৃথিবীতে আসার পর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে মাধ্যম পেয়ে যাচ্ছে, কিন্তু তার আগে পর্যন্ত কোন মাধ্যম আছে? কোনো মাধ্যম নেই, স্পেস আছে, ফাঁকা শূন্যস্থান। তাহলে শূন্যস্থানের মধ্য দিয়ে তাপটা আসছে তো, এই পদ্ধতিটাকে বলবো আমরা বিকিরণ পদ্ধতি। কি বুঝতে পারলি আমি কি কি বললাম? ওকে। বিকিরণ পদ্ধতিতে যেহেতু মাধ্যমের প্রয়োজন নেই, তাহলে কণাগুলো স্থান পরিবর্তন করে কি করে না সেটাই মিনিংলেস, কোনো মানেই হয় না, কণাই তো নেই। কি বুঝে গেছিস নিশ্চয়ই? তাপ সঞ্চালনের কটা পদ্ধতি কি কি? পরিবহন পদ্ধতি কোনটাকে বলবো? মাধ্যমের কণাগুলো কোনো স্থান পরিবর্তন করবে না, সাধারণত কঠিন পদার্থের ক্ষেত্রেই ভালো বোঝা যাবে পরিবহন পদ্ধতি। তার মানে এই নয় যে তরলের ক্ষেত্রে হয় না, তরলের ক্ষেত্রেও হয়। পরিচলন কাকে বলবো? মাধ্যমের কণাগুলো নিজেরাই স্থান পরিবর্তন করে তাপটাকে পরিবাহিত করবে, সঞ্চালিত করবে, তাকে বলবো পরিচলন। বিকিরণ কাকে বলবো? মাধ্যমের কোনো প্রয়োজনই হবে না, মাধ্যম ছাড়াই শূন্যস্থানের মধ্য দিয়ে তাপ যখন পরিবাহিত সঞ্চালিত হবে তখন তাকে বলবো বিকিরণ পদ্ধতি। বুঝে গেছিস? এবার আমরা একটু ফোকাস করব তাপ পরিবহনের উপর, পরিবহন পদ্ধতিটার উপরে আমরা একটু ফোকাস করব, এই সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র পরিবহনটাকে নিয়ে আলোচনা করব। দেখ, তাপ পরিবহন পড়তে গেলে আমাদেরকে কিছু ওয়ার্ড জানতে হবে। প্রথম ওয়ার্ডটা হচ্ছে তাপ পরিবাহিতা। এগুলো মুখস্থ করতে হবে না, টার্মগুলো জেনে রাখ কাকে বলে, কারণ নামগুলো বারবার ইউজ করব। তাপ পরিবাহিতা মানে হচ্ছে কোনো পদার্থের পরিবহন করার ক্ষমতা, সোজা ভাষায়। ঠিক আছে? একটা লোহার রড আর একটা কাঠের রড, দুটোকেই গরম করছি, কে সহজে তাপ পরিবহন করবে রে? তাহলে লোহার তাপ পরিবাহিতা বেশি। বুঝতে পারলি কি বললাম? তাপ পরিবাহিতা মানে কে কত সহজে তাপটাকে পরিবাহিত করে দিতে পারছে। তাহলে লোহা আর কাঠের তুলনায় কার তাপ পরিবাহিতা বেশি? লোহার তাপ পরিবাহিতা বেশি, কাঠেরটা তুলনামূলকভাবে কম। ঠিক আছে? আমি ধরে নে, এবার ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে যাবো ধীরে ধীরে, ফিজিক্স মানে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে ঢুকতে হবে, শুধুমাত্র থিওরি পড়লে তো আর হবে না। আমি ধরে নে এইরকম টাইপের একটা ব্লক নিচ্ছি, মেটালিক ব্লক নিয়ে নিচ্ছি, লোহা, ঠিক আছে, ভুল করেও ভুল হয়নি। ধর এরকম টাইপের একটা ব্লক নিয়ে নিয়েছি, যেমন তোদের বইটা দেখতে পাচ্ছিস থিকনেস, ঠিক আছে, এরকম একটা ব্লক নিয়ে নিয়েছি। এই ব্লকের মধ্য দিয়ে তাপ পরিবাহিত হবে তো। তো এক্সপেরিমেন্টালি দেখা যাবে এর মধ্য দিয়ে যে তাপটা পরিবাহিত হচ্ছে, এদিক দিয়ে তাপ ঢুকছে, এদিক দিয়ে তাপ বেরিয়ে যাচ্ছে, ধরে নে এই যে তাপটা পরিবাহিত হচ্ছে সেটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করছে, সেটা এবার আমরা ম্যাথমেটিক্যালি লিখবো, এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নেই। তার জন্য কিছু ডেটা বলে দিই। ধরে নে এই দিকের ফেস এর টেম্পারেচার আছে θ2, আর এই যে ফেসটা এর টেম্পারেচার আছে θ1। তার মানে বুঝতে পারছিস দুটো পৃষ্ঠে মানে দুটো সারফেসে টেম্পারেচারের ডিফারেন্স আছে। এবার যদি θ2 গ্রেটার দেন θ1 হয়ে যায় রে, মানে এই দিকের পেছনের দিকের টেম্পারেচারটা যদি বেশি হয়ে যায়, তাহলে তাপ পেছনের সারফেস থেকে সামনের সারফেসে এগিয়ে আসবে, একই না? বুঝতে পারছিস সবাই? ওকে। এই যে বেধ ফলকটা ব্যবহার করেছি আমি, এই ফলকটার একটা থিকনেস আছে বা যে বেধ আছে এটা, এই যে এই বেধটার কথা বলছি, এই বেধটাকে ধরে নিয়ে আমি স্মল টি বলে দিলাম। ঠিক আছে? বেধটা কত? স্মল টি। এবং এই যে সারফেসটা আমি ইমাজিন করেছি, এই সারফেসটার এরিয়া হচ্ছে এ, ক্রস সেকশনাল এরিয়া কত? এ। বুঝতে পারলি? তাহলে টি না বলে এটাকে ডি বলি, কারণ টি আমি অন্য জায়গাতে ইউজ করব, টি ফর ডেপথ, টি বলে দিলাম। তাহলে এর মধ্য দিয়ে যদি কিউ পরিমাণ তাপ প্রবাহিত হয়ে যায়, তাহলে দেখা যাবে যে এই প্রবাহিত তাপ কিউ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ, where A is the cross sectional area of this slab. বুঝতে পারলি কি বললাম? তাহলে এর এরিয়া যত বেশি হবে এর মধ্যে দিয়ে তাপ তত বেশি প্রবাহিত হবে, স্বাভাবিক কথা, যত বড় জায়গা হবে তাপ তত বেশি যাবে, তাহলে সমানুপাতিক সম্পর্ক। নেক্সট,
কিউ ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার ডিফারেন্স। মানতে পারছিস? এই দুজনের মধ্যে উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তাপ তত বেশি যাবে। 5 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স থাকলে যতটা তাপ যাবে, 100 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স থাকলে বেশি তাপ প্রবাহিত হবে। বুঝে গেছিস? তার মানে এটাও প্রপোর্শনাল সম্পর্ক। মানতে পারছিস তো? কিউ ইজ প্রপোর্শনাল টু টাইম। টি ফর এখানে কি বললাম? আমি 5 সেকেন্ড ধরে দেখলাম 5 জুল গেল, তাহলে 10 সেকেন্ড ধরে ধরলে কি দেখবো? 10 জুল গেল। মানে টাইম যত বাড়াচ্ছি তাপের পরিমাণ তত বাড়ছে। সবগুলোকে কনসিডার করছি কিন্তু। কিউ ইজ প্রপোর্শনাল টু 1/d। মানে এই বেধটার সাথে ব্যস্তানুপাতিক। কেন? এই বেধ যত বড় হবে তাপ তত কম ফ্লো করবে। বেধ যত পাতলা হবে তত সহজে তাপ চলে যেতে পারবে। মানতে পারলি? তার মানে এটার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এতদূর পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? নেই তো? সবগুলোকে এক জায়গায় করে দিচ্ছি। দেয়ারফোর যৌগিক ভেদের নীতি অনুযায়ী কিউ প্রপোর্শনাল টু এ থিটা টু মাইনাস থিটা ওয়ান টি ডিভাইডেড বাই ডি। ঠিক লিখেছি না রে? লিখেছি তো? আচ্ছা, প্রপোর্শনাল সাইন নাকি সরিয়ে দিলে একটা কনস্ট্যান্ট লিখতে হয়। কনস্ট্যান্টটাকে কে লিখলে আপত্তি নেই নিশ্চয়ই? কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান টি বাই ডি। বল, বুঝে গেছি এতদূর পর্যন্ত? কি বের করলাম আমি? কি পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে টি সময় তার রাশিমালা বের করলাম। ঠিক আছে? এই যে তাপটা প্রবাহিত হলো, এই যে তাপটা প্রবাহিত হলো, আমি চাইলে এটাকে এরকম ভাবে লিখতে পারি কিউ বাই টি, কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই টি। এটা কাকে রিপ্রেজেন্ট করছে বলতো? এটা একক সময়ে কি পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে। মানে আমি এটাকে, এই ওয়ার্ডটাকে বলবো তাপ প্রবাহের হার। কি বলবো? তাপ প্রবাহের হার। যখনই আমরা হার কথাটা বলে দিই মানে একক সময় হয়ে যায়, তাই না? মোস্ট অফ দ্য কেস এটা একক সময় হয়ে যায়। তাহলে কিউ দিয়ে মুখস্থ কর, কিউ বাই টি দিয়ে মুখস্থ কর, একই তো জিনিস। বুঝতে পেরেছিস? মনে রাখবি এই কন্ডিশনটা তখনই অ্যাপ্লিকেবল যখন এই ফলকটা স্থির অবস্থায় পৌঁছাবে। কোন অবস্থায়? এখন তোদের মাথায় প্রশ্ন আসলো না এটা আবার কি জিনিস? স্থির অবস্থা তো বলে দিলাম, শুনতে ভালো লাগছে। স্থির অবস্থা মানে কি? কোনো মিনিং তো আছে? স্থির অবস্থা কাকে বলছি আমি? বুঝতে পারলি স্থির অবস্থা মানে কি বললাম? বুঝতেই পারিসনি? তাহলে সেইটা একটু বুঝতে হবে যে স্থির অবস্থা কাকে বলে। ওকে? তো সেইটা বোঝার জন্য আমি একটুখানি বলে দিচ্ছি, তারপর আবার এই বিষয়টাতে আসছি। ধরে নে আমি সেই রডটাকে নিলাম যে রডটাকে হিট করছিলাম। এই হচ্ছে সেই রডটা। ওকে? ক্রস সেকশন একটু বড় করে দেখিয়েছি। এই জায়গাটায় ধর হিট পাচ্ছে ও, এই সারফেসে হিট পাচ্ছে। তাহলে সেই হিটটা কি করবে রে? এর মধ্যে দিয়ে ট্রান্সফার হবে, তাই তো? আমি তোকে বলে দিই এই হিটটা কি কিভাবে ট্রান্সফার হতে পারে। ওই পদ্ধতির কথা বলছি না যে পরিচালন পরিবহন বিকিরণ, সে আমি পরিবহনের মধ্যেই আছি, কিন্তু পরিবহন পদ্ধতিতে কি কি স্টেপ হতে পারে সেই বিষয়টা একটু বলে দিচ্ছি। শোন, কোনো একটা ক্রস সেকশন আমি ইমাজিন করে নিচ্ছি। ধরে নে জাস্ট এই ক্রস সেকশনটাকে ইমাজিন করে নিলাম। বুঝতে পারছিস তো আমি কিভাবে স্লাইসটা কেটেছি? চাকার মতো মাঝখান থেকে ধর কেটে দিলাম। ঠিক আছে? এরকম একটা স্লাইস আমি ইমাজিন করেছি, এরকম একটা স্লাইস ইমাজিন করেছি। কোনো এক সময় এর আগের স্লাইস থেকে তাপটা এর মধ্যে যাবে, সেই তাপটাও কি করবে? পরেরটাতে ট্রান্সফার করে দেবে, পরিবহন করবে, তাই তো? কি হয় বিষয়টা শুন, যখন ও তাপ পাচ্ছে, আগের স্লাইস থেকে যখন ও তাপ পাচ্ছে, তখন সেই তাপটাকে কি কি ভাবে ইউজ করছে? 3 রকম ভাবে ইউজ করছে। কি কি ভাবে? কিছু পরিমাণ তাপকে ও নিজের মধ্যে শোষণ করে নিচ্ছে। কি করছে? অ্যাবজর্ব করে নিচ্ছে বা শোষণ করে নিচ্ছে। এই শোষণ করার জন্যই তার টেম্পারেচার বাড়ছে। তাপ মানে এনার্জিটাকে স্টোর করছে, শোষণ করছে বলেই ও তার টেম্পারেচারটা বাড়ছে। কিছু পরিমাণ তাপকে ও কি করছে? পরবর্তী স্লাইসে মানে তার পাশে পরিবেশে ছড়িয়ে দিচ্ছে। তার পাশে কি করছে? ছড়িয়ে দিচ্ছে। মানে আমি এটাকে বলে দিচ্ছি ধর পরিবাহিত করে দিচ্ছে। কি করে দিচ্ছে? এটাকে পরিবাহিত করে দিচ্ছে। ওকে? আচ্ছা, এই যে আমি দাগ দাগ দিয়ে যে সারফেসটা গেছি এটা তো বাইরের পরিবেশে উন্মুক্ত অবস্থায় আছে। ইমাজিন করতে পারছিস কিনা? ছবি ভালো হয়ে গেছে কিনা বল? হ্যাঁ, তাহলে বাইরের পরিবেশে ইমাজিন মানে বাইরের পরিবেশে উন্মুক্ত করে দিচ্ছে। তো এই সারফেসটা থেকে, যে সারফেসটা বায়ুর সাথে কন্ট্যাক্টে আছে, সেই সারফেস থেকে তাপ কিন্তু আবার বায়ুতে ছড়িয়ে যাচ্ছে। মানে এখান থেকে তাপ বায়ুতে ছড়িয়ে যাচ্ছে, এখান থেকে তাপ বায়ুতে ছড়িয়ে যাচ্ছে। বুঝতে পারছিস তো? এটা কোন পদ্ধতিতে ছড়িয়ে দিচ্ছে? এটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে ছড়িয়ে দিচ্ছে। প্রথম স্লাইস থেকে তার আগের স্লাইস থেকে তাপ নিলো, সেই তাপটাকে কি কি করলো? নিজে কিছুটা শোষিত করলো, কিছুটা ওই পারে পাস করে দিল, আর কিছুটা কি করলো? পরিবেশে বিকীর্ণ করে দিল। কি বুঝতে পারলি আমি কি বললাম? এই প্রসেসটা কতক্ষণ হতে থাকবে?
যতক্ষণ না এর তাপ শোষণ ক্ষমতা শেষ হবে, ও তাপ শোষণ করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে, একটা সময় যতটা নিতে পারে নেওয়া হয়ে গেল, এদিক থেকে তাপ আসতেই থাকছে, ওর যতটা তাপ শোষণ করার ক্ষমতা করে নিয়েছে। ফার্দার যদি আমি ওকে হিট সাপ্লাই করি, সে আর শোষণ করতে পারবে না। ও এখন কি করবে, পুরো তাপটাকেই পরিবাহিত করে দেবে। বুঝতে পারলি আমি কি বললাম? তো এই যে যতক্ষণ পর্যন্ত ও শোষণ করতে পারছে, সেই স্টেজটাকে বলবো আমরা স্থির পূর্ব অবস্থা। পূর্ব মানে বুঝতে পারছিস তো, স্থির অবস্থায় আসার আগের অবস্থাটা, এই স্টেজটাকে বলবো আমরা স্থির অবস্থা। কিন্তু যেই তাপ শোষণ ক্ষমতা ওর কমপ্লিট হয়ে গেল, আর তাপ শোষণ করতে পারছে না, এবার কি করবে, শুধুমাত্র পরিবহনই করবে। আর পরিবেশে তো বিকীর্ণ করছে, সেটা তো আলাদা বিষয় আছে, ওটা তো করবেই সবসময়। ঠিক আছে? তো এবার কি করছে, তাপটাকে পরিবহনই করছে শুধুমাত্র। এই যে অবস্থাটা তৈরি হয়ে গেল, এইটাকে বলবো আমরা স্থির অবস্থা। বুঝতে পারলি কাকে বললাম? আমি এখন যে ফর্মুলাগুলো লিখবো, এগুলো সব কার জন্য লিখবো, স্থির অবস্থার জন্য। ঠিক আছে? তাহলে এই স্থির অবস্থায় সোজা ভাষায় একটা লাইন মনে রাখ, যে স্থির অবস্থায় তাপ পরিবহন কার উপর নির্ভর করে, একটা রাশির উপর নির্ভর করে, সেটা হচ্ছে কি। কার উপর নির্ভর করে বল, কি, শুধুমাত্র কি, কোন অবস্থায়, স্থির অবস্থায়। স্থির অবস্থা মানে ইমাজিন করতে পারছিস, যখন আর শোষণ করছে না, পুরোটাই পরিবহন করে দিচ্ছে। ঠিক আছে? তাহলে সেই কন্ডিশনে তাপ পরিবহনটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করবে, কে। এই কেটা কোথায় আছে রে, এই যে এই কেটার কথা বলছি। এর একটা নাম আছে, তোরা ক্লাস 10এই পড়ে নিয়েছিস, বলতে পারবি? তাপ পরিবাহিতাঙ্ক। তবে কোনো কোনো সময় এটাকে তাপ পরিবাহিতাও বলে দেয়, তখন আবার ভুল বলে দিস না, প্রচলিত একটা নিয়ম হয়ে গেছে। তো বুঝে যাবি যে তাপ পরিবাহিতাঙ্ককেই রিপ্রেজেন্ট করছে, যদিও তাপ পরিবাহিতা ওয়ার্ডটা আলাদা মিনিং দাঁড়ায়। বুঝতে পারলি এতদূর পর্যন্ত? এই কেটার নাম কি বললাম, তাপ পরিবাহিতাঙ্ক। কোন ক্ষেত্রে এই ফর্মুলাটা স্থির পূর্ব নয় স্থির অবস্থা, স্থির অবস্থা। ঠিক আছে? তাহলে স্থির পূর্ব অবস্থায় তাপের যে পরিবহন হচ্ছে, সেটা আবার কি কি বিষয়ের উপর নির্ভর করছে, ওটাও তো জানার কিউরিসিটি আসছে নিশ্চয়ই। যে স্থির অবস্থায় ঠিক আছে, শুধুমাত্র এর উপর নির্ভর করে, তাহলে স্থির পূর্ব অবস্থায় কার কার উপর নির্ভর করে, সেইটা লিখে দিই। স্থির পূর্ব অবস্থা, এই অবস্থাতে এই তিনটে রাশির উপর ডিপেন্ড করবে পরিবহন। কি কি রাশির উপর? এক হচ্ছে মেটেরিয়ালটার নিজস্ব ঘনত্ব আছে একটা, যাকে আমরা রো দ্বারা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? কার ঘনত্ব? এই মেটেরিয়ালটার ঘনত্ব, মানে স্থির অবস্থায় আসার আগে যখন তাপ পরিবাহিত হচ্ছে, সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করছে, রো এর উপর নির্ভর করছে। আপেক্ষিক তাপ, নাম শুনে নিয়েছিস তো? আপেক্ষিক তাপ কি দ্বারা রিপ্রেজেন্ট করি রে, এস, এর উপর নির্ভর করছে। এবং লাস্ট তাপ পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্ক, যাকে কে দ্বারা রিপ্রেজেন্ট করছে। তাহলে কটা রাশির উপর নির্ভর করছে, কোন অবস্থায়, আর স্থির অবস্থায় কটার উপর ডিপেন্ড করছে, কি নাম, ভুলাবে না নিশ্চয়ই? ওকে। এই যে তিনটে রাশি এদের উপর কিভাবে নির্ভর করে, তার জন্য একটা রাশি তৈরি করেছে, যার নাম হচ্ছে, এগুলো মিটিয়ে দিই। কোশ্চেনে স্থির পূর্ব অবস্থা নিয়ে কোনো কিছু থাকবে না, যা থাকবে সব স্থির অবস্থা নিয়ে থাকবে। যদি উল্লেখ নাও থাকে, তুই বুঝে যাবি সেটা স্থির অবস্থার কথাই বলছে। ঠিক আছে? আর স্থির পূর্ব অবস্থা থেকে খুব বেশি হলে সংজ্ঞা দিতে পারে, বা এখন আমি যেটা লিখাচ্ছি সেটা দিতে পারে, উল্লেখ করাই থাকবে, তুই বুঝতে পারবি। তো স্থির পূর্ব অবস্থার জন্য ওই তিনটে রাশির উপর কিভাবে নির্ভর করছে, তার জন্য আরেকটা রাশি তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে তাপ ব্যাপনতা। কি বললাম? তাপ ব্যাপনতা। ইংরেজিতে এটাকে বলি আমরা থার্মাল ডিফিউসিভিটি। ডিফিউজ হওয়া, থার্মাল ডিফিউসিভিটি। ঠিক আছে? জিনিসটা কি, এমন একটা রাশি যেখানে থাকবে হচ্ছে এরকম কে বাই রো এস। এই যে রাশিটা আছে না, এটার নাম হচ্ছে তাপ ব্যাপনতা। স্মল এইচ লিখে দিলাম আমি, যা খুশি লেখা যায়। তো স্মল এইচ এর নাম কি, তাপ ব্যাপনতা, এবং সেটা কিভাবে পাওয়া যাবে, কে বাই রো এস। আচ্ছা, কে মানে কি রে, মাথা ফাটিয়ে দেবো, তাপ পরিবাহিতাঙ্ক। রো মানে বল, এস মানে বল, আপেক্ষিক তাপ। তাহলে এইচ এর সংজ্ঞা যদি দিতে হয়, আমি কি বলবো, ওপরে লিখবো তাপ পরিবাহিতাঙ্ক, আর নিচে এই রাশিটা, তাদের অনুপাতটাকে বলবো তাপ ব্যাপনতা, তাই তো? তোদের কি মনে পড়ছে যে তাপ গ্রাহিতা বলে একটা আমি ওয়ার্ড বলেছিলাম আগের ক্লাসে, তাপ গ্রাহিতাকে এমএস বলেছিলাম না?
এম ফর মাস, এস ফর স্পেসিফিক হিট, বলেছিলাম তো। আচ্ছা, এম ইন্টু এস এর মতো লাগছে না দেখতে, শুধু এম এর জায়গাতে রো লিখে দিয়েছে। যদি আমি এমটাকে ভি দিয়ে ডিভাইড করে দিই তাহলে রো হবে কিনা রে? তার মানে এই তাপগ্রাহীটাকে আমি কি বলবো? একক আয়তনে তাপগ্রাহিতা বলবো, হ কি ন? এটাকে কি বলবো আমি? তো এটাই তো রো এস, তাই না? একক আয়তনে তাপগ্রাহিতা রো এস। তার মানে সংজ্ঞাটা এরকম ভাবে দেব যে তাপ পরিবাহিতাঙ্ক এবং একক আয়তনে তাপগ্রাহিতা এর অনুপাতকে তাপ ব্যাপনতা বলে। বল বুঝে গেছি? বুঝিসনি? তো বল বুঝে গেছি। তাপ ব্যাপনতা কিভাবে ডিফাইন করলাম? কে বাই রো এস। কোন অবস্থা? স্থির পূর্ব অবস্থা। এখানে এটা এত দূরই, এরপরে আর স্থির পূর্ব অবস্থা নিয়ে কোনো আলোচনা নেই। এরপরে যা আলোচনা করবো সব আমাদের ইন নর্মাল কেস যেটা হয় স্থির অবস্থা নিয়ে আলোচনা করবো। বুঝতে পারলি? তোদের বই একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে, চাইলে গল্পটা পড়ে নিতে পারিস। ওই একটা রূপোর দণ্ড নিয়েছে, একটা পিতল, একটা লোহার দণ্ড নিয়েছে, দিয়ে তাপ দিয়েছে, কি আছে একটু গল্পটা পড়ে নিবি তোরা, সিম্পল জিনিস আছে, হ্যাঁ। আমি আর সেটা নিয়ে টাইম পাস করলাম না। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখন পর্যন্ত একটা ফর্মুলা শিখে রেখেছি স্থির অবস্থায়, যাকে বলছে কিউ বাই টি ইকুয়াল টু কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই ডি। এটা কিন্তু একদম মুখস্থ করে নিতে হবে। ক্লাস 10-এ ওই তাপের চ্যাপ্টার ছিল, সেইখানেও ছিল প্রসারণ চ্যাপ্টারটা। ওকে, এবার এইটাকেই আমরা একটু এক্সপ্লেন করবো, এটাকে একটু এগিয়ে নিয়ে যাব। তোদের মনে পড়ছে ক্লাস 10-এ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তাপীয় রোধ, এর সাথেই রিলেটেড করা ছিল। তো সেটা একটু আলোচনা করে দিই। তখন তো খুব ভালোভাবে পড়েছিলি, ওই জন্য আরেকবার আমার আলোচনা করার দরকার পড়ছে। ঠিক আছে, দেখ, তোরা ওহমের সূত্র পড়েছিস? ওহমের সূত্র কে বলতে পারবি? ওহমের সূত্র গাণিতিক রূপটা কে বলতে পারবি? ছেড়ে দে, তোদের আগে আমিই লিখে দিচ্ছি, অত কষ্ট করতে হবে না। আই ইকুয়াল টু ভি বাই আর, মনে আছে রে? বাহ। আচ্ছা শোন, আইটাকে আমি লিখতে পারি আধান বাই সময়। মনে পড়ছে একক সময়ে প্রবাহিত আধানকে তড়িৎ প্রবাহ মাত্রা বলি। বল হ্যাঁ। তাহলে কিউ বাই টি। আচ্ছা, ভি মানে বিভব প্রভেদ না রে? তো ভি টু মাইনাস ভি ওয়ান লিখলে ভুল হবে? হবে না বলছিস। আরটাকে আরই রেখে দিলাম, ঠিক আছে। একটু এখানে চলাই, এই দুটো চেহারাকে আমি সেম সেম বানাবো। খেয়াল রাখবি এই কিউ মানে কি? আধান। ওকে, আর এই কিউ মানে কি রে? তাপ। গুলিয়ে দিস না কিন্তু, দুটো আলাদা আলাদা ইকুয়েশন লিখছি আমি, কম্পেয়ার করার জন্য এরকম লিখলাম। এই চেহারাটাকে একটু চেঞ্জ করি, ভালো লাগছে না দেখতে। থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই ডি বাই কে এ। লেখা যায় কি না? কে এটাকে নিচে নামিয়ে দিলাম, লেখাই যায়। হুম। এবার দেখ চেহারাটা সুন্দর মিল আছে। কি মিল আছে? এটা তাপ প্রবাহের হার, এটা আধান প্রবাহের হার। ওপরে উষ্ণতার পরিবর্তন, এখানে বিভবের পরিবর্তন, নিচে রোধ। তাহলে এটাকে কি বলবো? তাপীয় রোধ। বুঝতে পারলি? এটা রোধ, তার সাথে কম্পেয়ার করে ওটার নাম দিয়ে দিচ্ছি আমরা তাপীয় রোধ। তাহলে এই ডি বাই কে এ রাশিটার নাম হচ্ছে তাপীয় রোধ। বুঝে গেছি বল? তাপীয় রোধ। ঠিক আছে। আচ্ছা আরো লিখছি, ধর আর এর সাথে কম্পেয়ার করলাম, তো আমি সমান চিহ্ন লিখতে পারবো না এখানে, এরকম চিহ্ন দিয়ে দিলাম একটা, বুঝে নে, ডি বাই কে। আচ্ছা আর কে এরকম লিখেছিলাম না রে? রো এল বাই এ। বল লিখেছিলাম। আর কি কি বিষয়ের উপর নির্ভর করে? দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, প্রস্থের সাথে প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। আর রো মানে কি? রোধাঙ্ক ঘঁচু। রো মানে কি? রোধাঙ্ক। রো থাকলেই ঘনত্ব বলে দিতে হবে। আর এখানে কি লিখলাম? ডি বাই কে এ। এবার দেখ এদের চেহারা তো মিল আছে। কেমন মিল? এখানেও প্রস্থচ্ছেদ, এখানেও প্রস্থচ্ছেদ। এটা এল ফর লেন্থ, এটা ডি ফর ডেপথ, লেন্থের মতোই তো। তো প্রায় সমজাতীয় রাশি। তাহলে রো এর ভূমিকা কে নিচ্ছে? দেখ রো এর ভূমিকা নিচ্ছে ওয়ান বাই কে। শুধু কে নয় কিন্তু, রো এর ভূমিকা কে নিচ্ছে? রোটাকে আমরা কি বলতাম? রোধাঙ্ক বলতাম কি না? হুম। এটাকে যখন রোধাঙ্ক বলেছি, তাহলে এর নাম দিব তাপীয় রোধাঙ্ক। বল বুঝে গেছি? তাপীয় রোধাঙ্ক। এতক্ষণ পর্যন্ত জটিল লাগলো কিছু? জটিল লাগলো? মোটামুটি বোঝার জিনিস আছে কিনা? সিম্পল জিনিস, ক্লাস 10-এর বিষয়টাকেই বোঝালাম। আচ্ছা এখানে না কে এর এককটা অনেক সময় বের করতে দেয়। বের করতে দেয় না, কে এর এককটা তোকে জানার প্রয়োজন পড়ে, কিন্তু কে এর এককটা এতটা বড় একটা একক, তোর মুখস্থ রাখা খুব কঠিন বিষয়। মুখস্থ রাখবি না, তার কারণ আমি আজ পর্যন্ত রাখিনি, তোরা কেন রাখতে যাবি? ঠিক আছে, কি করে করবি? এই যে ইকুয়েশনটা আছে না, এখান থেকেই বের করবি। দুইবার তিনবার চারবার পাঁচবার করার পর দেখবি তোকে আর খাতায় লিখে একক বের করতে হচ্ছে না, তুই এটা দেখছিস আর নিজে নিজে একক বলতে পারছিস।
যেমনটা আমি এখন দেখে এককটাকে বলে দিতে পারবো, কিন্তু তোরা কিভাবে করবি? তো তোদের মতো করে আমি বোঝাচ্ছি। যখন আমি এই রাশিমালাটা দেখবো, আমি একক ভুলেই গেছি, ধর কোনো মতে মুখস্থ করে নিয়েছিলি, তারপরে ধর ভুলেই গেলি, তাহলে কে এর একক তুই কি করে বের করবি? লিখে দিবি কে সমান সমান কি হচ্ছে, কিউ ডি টি এ, সরি থিটা 2 মাইনাস থিটা 1 আর এ। দেখ তো ঠিক লিখেছি কিনা আমি, এইখান থেকে এটা ঠিক লিখেছি, ভুল করে দিয়েছি ইচ্ছা করে, দেখ কিছু ভুল করিনি, যাতে মন দিয়ে দেখিস তাই বললাম। কিউ ডি টি থিটা 2 মাইনাস থিটা 1 এ, ঠিক আছে না? তাহলে আমি লিখবো কে এর একক, লেফট হ্যান্ড সাইডের একক যা হবে রাইট হ্যান্ড সাইডের একক তাই হবে। বল কিউ এর একক কি হবে, কে বলতে পারিস? যেটাতে খুশি তুই বল না, এই সাইতেই বল। এই সাইতে তাপের একক কি হয় রে? তোরা বাড়িতে খাওয়া দাওয়া করছিস না, সাউন্ড বেরায় না, উত্তর দিতে পারিস না। কিউ মানে হচ্ছে, কিউ এর একক হচ্ছে জুল। ডিটা কি রে, ডেপথ না লেন্থ, তাহলে একক কি হবে? বা এল হবে, ভেরি গুড। মিটার হবে রে ঘোচু। টি বল, টি ফর কি? টি ফর টাইম, তাহলে কেলভিন। আচ্ছা থিটা 2 মাইনাস থিটা 1, এটাকে বলে ছোঁয়াচে রোগ, বুঝলি? তোদের সাথে থেকে থেকে আমার হয়ে যাচ্ছে। টি ফর টাইম, হ্যাঁ টেকনিক জানতে হয়, তোদের টেকনিক জানা নেই, তোরা বাঁচতে পারছিস না। টি ফর কি রে? টাইম, টাইমের হয়ে যাবে সেকেন্ড। থিটা 2 মাইনাস থিটা 1, এটা টেম্পারেচার ডিফারেন্স তো, তাহলে এটারও কেলভিন এটারও কেলভিন, কেলভিন মাইনাস কেলভিন, কেলভিন আবার জিরো বলে দিস না, একক কিন্তু বিয়োগ করা যায় না, বিয়োগ ফলের একক ওইটাই হবে। আর এ মানে কি রে, প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফল, দ্যাট ইজ মিটার স্কোয়ার। কি দাঁড়ালো একটু দেখতো চেহারাটা, জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স, জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড। মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, যদি চাস তো করে নিবি, আমি তো এখান থেকে বের করে নিই ফটাফট। আমি কি করি দেখ, এরকম করি, কে বের করতে হবে, তো জুল বাই সেকেন্ড করে দিলাম, ডি ওপরে চলে গেল মিটার, এটা চলে আসলো মিটার স্কোয়ার, তাহলে 1/মিটার মানে মিটার ইনভার্স হয়ে গেল, আর এই এসে কেলভিন ইনভার্স হয়ে গেল। চেহারা দেখে এবার বলতে পারবি তোরা। আচ্ছা একটু শুনে নে, এই যে জুল পার সেকেন্ড আছে না, এটাকে ওয়াটও বলা যেতে পারে, কে কে জানিস এটা? ক্ষমতা, ক্ষমতা মানে কি রে, বলতে পারবি না? তো বলিস না কেন, আমি বকার ঠিকানে রেখেছি। ক্ষমতা সমান কার্য বাই, তো এই যে কার্য আর এই যে সময় বাই করে দিলে কি হয়ে যাবে, এটা ওয়াট পার মিটার পার কেলভিন। তো এরকমও ইউনিট থাকতে পারে, আবার কোনো কোনো জায়গায় কিছু কিছু পণ্ডিত আছে দেখবি ওরা এরকম লিখবে এসআই ইউনিট, এর থেকে শর্টকাট আর কি হতে পারে? দেখবি এরকম লেখা থাকবে এসআই ইউনিট, বুঝে গেছিস বল? এবার যদি আমি এখান থেকে এসআই ইউনিট না বের করে যদি সিজিএস ইউনিট চাইতাম রে, ওই একই জিনিসই হতো, জুলের জায়গায় কি হয়ে যেত, বলে দিস না আবার আর্ক, আমি তাপ লিখেছি কিন্তু, কার্য হলে আর্ক বলতাম, তাপ আছে বলে আমাকে কি বলতে হচ্ছে, ক্যালোরি বলতে হচ্ছে। মিটার ইনভার্সের জায়গায় কি লিখবো, সেন্টিমিটার ইনভার্স। কেলভিন ইনভার্সের জায়গায় কি লিখবো, ডিগ্রি সি ইনভার্স। দেখ 1 কেলভিনের পরিবর্তনও যা, 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনও তা, অনেক অঙ্ক করে নিয়েছি এটা নিয়ে। তারপরে সেকেন্ড তো সেকেন্ডই থাকে, ওটা তো আর মিনিট ঘন্টা হয়ে যাবে না। বল বুঝে গেছি, ক্যালোরি পার সেকেন্ডের কোনো আলাদা নাম নেই, সুতরাং এটাই থাকবে, যেমন এখানে ওয়াট লিখেছি এখানে লেখা যাবে না। বুঝতে পারলি কিনা বল? একক বের করা কি খুব কঠিন কাজ? না। মাত্রা বের করতে পারবি কিনা, মাত্রাটা আমি তোদের বাড়ির কাজ ছাড়ছি, কে এর মাত্রা বের করা, লিখে রাখ এটা হোমওয়ার্ক। কাদের মধ্যে সম্পর্ক, এসআই আর সিজিএস, বা ভালো প্রশ্ন করেছিস, তাহলে ওইটাও একটু দেখিয়ে দিই। ও বলছে এদের মধ্যে সম্পর্ক হয় না, হয় অবশ্যই, কেমন সম্পর্ক হয় একটু দেখ, ভালো নাকি খারাপ, তোরাই তৈরি করে দিবি আমাকে। আচ্ছা প্রথমে লিখে দিলাম 1 জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড, এটাকে কিসে কনভার্ট করবো রে, সিজিএস এ, তাই তো? আচ্ছা এরকম ভাবে লিখে দিই, 1 জুল লিখে দিলাম, নিচে 1 মিটার, 1 কেলভিন আর 1 সেকেন্ড, ভুল করিনি তো নিশ্চয়ই, সবাই 1 1, ঠিক আছে। বল 1 জুল মানে কত ক্যালোরি, ডাক্তার দেখা, হ্যাঁ 1/4.2। এই দেখ 1 ক্যালোরি মানে আমরা জানতাম তো 4.2 জুল, তাহলে জুল থেকে ক্যালোরি যাব ডিভাইড করব, অর্থাৎ 1/4.2 ক্যালোরি, বুঝে গেছিস? আচ্ছা 1 মিটার মানে কত জানো, এটা জিজ্ঞাসা করবো না,
100 সেন্টিমিটার। এটা জিজ্ঞাসা করলে তোদের অপমান করা হবে। 1 কেলভিনের পরিবর্তনও যা 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনও তাই, তাই তো বলেছি আমি। 1 সেকেন্ড তো 1 সেকেন্ডই রাখবো, সেকেন্ড তো আর চেঞ্জ হবে না। বলতো কত হলো এটা? 1/420 ক্যালোরি পার সেমি পার ডিগ্রি সি পার সেকেন্ড। বুঝে গেছিস তো? আচ্ছা, তোদের বইতে দেখবি হয়তো এখানে 0.0024 দেওয়া আছে। আছে কি? এটাই দেওয়া আছে? বাহ, দেখ কতটা ট্যালেন্টেড, না দেখে বলে দিলাম। এবার দেখ কোনটা রে? ও আচ্ছা, এটা 1 কেলভিন আর 1 ডিগ্রি সি। শোন, ধর 273 কেলভিন থেকে আমি করলাম 274 কেলভিন। বল কত কেলভিনের পরিবর্তন হলো? বাহ, ভেরি গুড। বল আমাকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন করলাম, কত ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন হলো? 1 ডিগ্রি সি। আচ্ছা, 0 ডিগ্রি সি মানে কি 273 কেলভিন না? 1 ডিগ্রি সি মানে 274 কেলভিন না? তাই কি না? 273 যোগ করতে হয়। তাহলে এখানে 0 ডিগ্রি সি মানে এটা, 1 ডিগ্রি সি মানেও এটা। তো এখান থেকে এখানে পরিবর্তন করতে গেলে সেটাকে আমরা 1 ডিগ্রি সিও বলতে পারি, 1 কেলভিনও বলতে পারি। অর্থাৎ 1 কেলভিনের পরিবর্তন 1 ডিগ্রি সির পরিবর্তন একই জিনিস। বুঝে গেছিস তাই তো? আচ্ছা, কি বলছিলাম যেন, হ্যাঁ, কোনো কোনো জায়গায় অপশনে 1/420 নাও থাকতে পারে। আবার তখন তোরা বলবি যে ক্যালকুলেটর দিবে না, ভাগ কি করে করবো, অরিত্র যেমন বলে বারবার। তো কি করে করবি শুনে নে। যদি কখনো 1/4.2 থাকে রে, এই রাশিটাকে মুখস্থ করে নিস। এটা হবে 0.24। কি হবে বল? ক্যালকুলেটরে করে দেখে নিবি এটা কত হবে। 0.24 মানে 4 উল্টে গেল, 24 হয়ে গেল, 2 ঘর আগে দশমিক। তো এখানে 1/4.2 ছিল তো, 1/4.2 ছিল তো, তার মানে এটা 0.24। আর তার নিচে আবার দুটো শূন্য, তার মানে 0.0024। দরকার পড়লো না ক্যালকুলেটরের, একটা মান যদি মুখস্থ করে নিতে পারি। যেই দিতে গেলে তো মুখস্থ করতেই হবে অবশ্যই ওটা। ক্লিয়ার হয়েছে সবার? আপত্তি নেই তো? কি কি বললাম এতক্ষণ পর্যন্ত? শুধুমাত্র একক নিয়ে চললাম, মাত্রাটা বাড়ির কাজ দিলাম। ঠিক আছে? আরো একটা একক বের করব। কার একক বের করব? তাপীয় রোধের। নাম শুনলি একটু আগে, তাপীয় রোধ। তো তার এককটা বের করবো, এটা বইয়ে আছে, লিখে নিবি। বইয়ে নাই লেখা? আছে? তাহলে আর সময় নষ্ট করিস না, ছেড়ে দে, হুবহু লেখা আছে। এগুলো এতটাও কঠিন কিছু না রে, তেমন কোনো জটিল কনসেপ্ট এই চ্যাপ্টারগুলোতে নেই। তাপীয় রোধের এককটা যদি বইয়ে না থাকে তাহলে করে নিস। কিন্তু আছে মনে হয় কি? হ্যাঁ আছে, তাপীয় রোধের এককটাও আছে। যদিও একটু দেখে নে তাপীয় রোধ কি করে বের করব। এদিকে তাকা সবাই, তাপীয় রোধের একক বের করব। ভুলে গেলাম কোনটাকে বলে তাপীয় রোধ। তাহলে মনে আছে? ওটা তো এখনকার জন্য, কিছুক্ষণ পরে ভুলে যাবি। আচ্ছা, এটাকে লিখেছিলাম কে θ2 - θ1 a/d। কে এ θ2 দেখ তো ঠিক লিখেছি না? এটাই তো, টিটা উপরে ছিল। আচ্ছা, তাপীয় রোধ কোনটাকে বলেছিলাম আমরা? কেটাকে এখান থেকে সরাবো, এটাকে সরাবো, নিচে নিয়ে চলে আসবো। ধুর তেরিকা, এইটা d/k, এটাকেই বলেছিলাম তাপীয় রোধ। তাপীয় রোধটাকে উপর, এটাকে আর বলে দিচ্ছি আমি, হ্যাঁ এটাকে আর বলে দিলাম। তাহলে তাপীয় রোধটাকে যদি ওদিকে করি, আর সমান সমান, দেখ তো এরকম হচ্ছে না? θ2 - θ1 ইন্টু টি, ঠিক আছে, ডিভাইডেড বাই কিউ। ঠিক আছে তো? তাহলে বল আর এর একক যদি বের করতে হয়, মানে তাপীয় রোধের একক, তাহলে উষ্ণতার একক মানে কেলভিন। তারপরে কি আছে রে? সেকেন্ড। তারপরে কি আছে রে? জুল। এর সাথে করলাম, কি দাঁড়ালো এটা? কেলভিন, সেকেন্ড, জুল ইনভার্স। ভাল লাগছে না দেখতে? কেলভিন, ওয়াট ইনভার্স। এবার ভাল লাগছে? জুল পার সেকেন্ড মানেই তো ওয়াট, উল্টো আছে, উল্টো করে দিলাম। বুঝে গেছিস? তো এই চেহারাটাও থাকতে পারে তাপীয় রোধের একক, ওটাও থাকতে পারে, সিজিএসও থাকতে পারে, যেমন খুশি দিতে পারে। করে দেওয়া আছে সুন্দরভাবে বইয়ে, প্র্যাকটিস করে নিবি এককগুলো। তা ওটা দিয়েও চলে আসবে, তোকে আবার কে এর এককটাকে বসাতে হবে, আর কে এর একক তো বের করে রেখেছিলাম, ওইটা বসাবি, ঘুরে ফিরে এটাই চলে আসবে আবার। হুম, বুঝেছিস? তাহলে এতদূর পর্যন্ত তোরা বুঝতে পেরে গেলি। রাশিমালা শিখিয়ে দিলাম, পরিবাহিতাঙ্ক শিখিয়ে দিলাম। এবার একটা প্রবলেম করি, এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে একটা প্রবলেম করব। তোরা পেজ নাম্বার বের কর সবাই, পেজ নাম্বার 300, 300, যারা ইংরেজি বুঝিস না। হলো, বের করলি? কোয়েশ্চেন নাম্বার 7টা একটু পড় তো।
তাড়াতাড়ি পড়। কি পড়লি ফলক ফলক, আর এখানে পৃথিবী মরুভূমি সব নিয়ে চলে আসলো দেখ। বুঝতে পারলি না রে? ওই জন্য তো আমি আছি, বেতনটা এমনি এমনি নি। না না, ওরা বুঝতে পারবে যে তোরা অপমান হওয়ারই যোগ্য। শোন বলছি আমি, হ্যাঁ। একটা তৈলকূপে দহন কার্যের ফলে পৃথিবীর উপরিভাগে 500 কিলোমিটার দূরে 0.1 ডিগ্রি সি উষ্ণতার পরিবর্তন হয়। বিষয়টা কেমন? তৈলকূপ কোথায় থাকে রে? তেলের কূপ কোথায় থাকে? একদম মাটির গভীরে থাকে। তো মাটির গভীরে কিছু উষ্ণতার পরিবর্তন হয়েছে, সেই কারণে মাটির গভীর থেকে 500 কিলোমিটার ওপরে, মানে একদম উঁচুতে। তার মানে ওটাকে তুই একটা ফলকের মতো ভাব, নিচে তৈলখনি, আর এখান থেকে ভূমির ওপরে যাচ্ছে 500 কিলোমিটার। ঠিক আছে? তাহলে এই যে একটা ফলক হয়ে গেল না, যে ফলকগুলো আমি আঁকছিলাম, তাহলে নিচ থেকে ওপরে এই টেম্পারেচারের ডিফারেন্স কত বলে দিল? 0.1 ডিগ্রি সি। অর্থাৎ কোয়েশ্চেন অনুযায়ী আমি শুধুমাত্র ডেটাগুলোকেই লিখছি। কোয়েশ্চেন অনুযায়ী θ2 - θ1 কত রে? 0.ডিগ্রি সিতে থাকুক কেলভিনে থাকুক একই বিষয়, পরিবর্তন তো। পৃথিবীর অভ্যন্তরে মাটির উষ্ণতা পরিবর্তনের হার যদি সুষম হয়, মানে তৈলকূপ থেকে শুরু করে একদম ভূপৃষ্ঠ পর্যন্ত, ইমাজিন করতে পারছিস এর ওপরে তোরা আছিস, তো এতদূর পর্যন্ত তাপের পরিবহনের হারটা সুষম, যেটা আমরা নর্মালি ধরে এসেছি সুষম হারে তাপ পরিবাহিত হচ্ছে যদি হয়, তাহলে এবং যদি মাটির পরিবাহিতা এত হয়, দেখ এখানে পরিবাহিতা বলে দিল, পরিবাহিতাঙ্ক বললো না। তো বুঝে গেলি তুই একক দেখে যে ওটা পরিবাহিতাঙ্কই আছে। অর্থাৎ কে বলে দিয়েছে, কত বলেছে বলতো রে? কিলো ক্যালোরি পার পার সেকেন্ড। দেখ, একক নিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছে। এখানে ক্যালোরি, তো আবার কিলো, আবার ওখানে মিটার। ডিগ্রি সিতে তাও ঠিক আছে, সেকেন্ডটাও ঠিক আছে। তো এই খিচুড়ি থেকে দূরে যেতে হবে, হয় সিজিএস কর না এসআই কর। আমার মনে হচ্ছে সিজিএস করে নিলেই বেটার হবে। দেখ 2 × 10⁻⁴ থাকলো, কিলোকে ক্যালোরি বানাতে গেলে 1000 গুণ করে দেবো, কিলো থেকে 1000 হয়ে গেল। আচ্ছা নিচে মিটার ছিল না রে, 1 মিটারটা কোথায় ছিল? তার মানে ওটাকে 100 সেন্টিমিটার করে দেবো, ব্যাস ঝামেলা শেষ। এটা ক্যালোরি, নিচে তো সেন্টিমিটার হয়েই গেছে, ডিগ্রি সি আগে থেকেই ছিল। বাহ সুন্দর লাগছে এবার, তাই তো? এটাও চলে গেল। তাহলে 2 × 10⁵ সিজিএস ইউনিট, আর লিখতে ইচ্ছা করছে না। -4 ছিল না? তাহলে ভুল হয়ে গেল, কত হবে বল এবার? -3। এবার ঠিক আছে? সিজিএস ইউনিট মানে এটা, বুঝে গেছিস? কে পেয়ে গেলি, θ2 - θ1 পেয়ে গেলি। তারপর কি বলেছে? আচ্ছা পৃথিবীর উপরিভাগ 500 কিলোমিটার দূরে, তার মানে এরকম টাইপের এখানে তৈলখনি ছিল, আর উপরিভাগ কতটা ডিস্টেন্স রে? তার মানে ডিটা হচ্ছে 500 কিলোমিটার। বল হ, 500 কিলোমিটারকে কিসে করবো রে? সেন্টিমিটারে করবো। তা কিলোমিটারকে প্রথমে করলাম মিটার, মিটারকে পরে করে দিলাম সেন্টিমিটার। বল বুঝে গেছি? এবার তুই বল কি করেছি, কি লেখা আছে এটা, আর ওটা কি লেখা আছে? কিভাবে কনভার্ট করবি বল? কিলোমিটার থেকে সেন্টিমিটার গেলে কি করবি? কিলোমিটারকে প্রথমে মিটার বানা, 1000 দিয়ে গুণ করে দিলি, মিটার হয়ে গেছে। সেন্টিমিটার বানা, 100 দিয়ে গুণ করে দিলি। এগুলো বোঝাতে হয়? এবার কি বলেছে দেখ, মরুভূমিতে এত কিলোমিটার স্কোয়ার ক্ষেত্রফলে, তো ক্ষেত্রফল এ তো বলেই দিল রে। কত বলে দিল ক্ষেত্রফলটা? 100 কিলোমিটার স্কোয়ার। কিন্তু সমস্যা হয়ে গেল, এককটাকে চেঞ্জ করতে হবে, তাই না? ওই একই বিষয় আবার দেখ, 100 কিলোমিটারকে মিটার করলে কি করতে হবে রে? এই 5টা শূন্য দিয়ে গুণ করতে হবে। তো সে সেন্টিমিটার করলে, তাহলে 5টা শূন্য দিয়ে গুণ করব, 3 4 5, কিন্তু তার আবার স্কোয়ার আছে, তাহলে আবার স্কোয়ারে করে দেবো। বল বুঝে গেছি? কোনটা? এটা? কিলোমিটারকে সেন্টিমিটার করলে কি করতে হবে? এই যে 5টা শূন্য ছিল এদেরকে দিয়ে গুণ করতে হবে। তো 5টা শূন্য দিয়ে গুণ করলাম, সেন্টিমিটার হলো। কিন্তু এখানে কিলোমিটার দুবার ছিল, দুবার করলাম। শূন্য আছে তো, ভয় পাওয়ার কি আছে, সব কেটে যাবে দেখবি। হ্যান্ডটাই বড় বানিয়েছে ওকে। এবার বলেছে প্রতি ঘন্টায় কত পরিমাণ, কি বলেছে? প্রতি, টাইম কত বলে দিয়েছে বল? টাইম কত বলে দিয়েছে রে? বলতে পারে না। 1 আওয়ার। 1 আওয়ার মানে কত সেকেন্ড? 3600। অনেকে এসিসি এরকম ভাবে সেকেন্ড লেখে, এটা একক নয়, ঠিক আছে?
শুধু এস মানেই সেকেন্ড, এরকম সেক মানে কখনো সেকেন্ড হয় না, ঠিক আছে? এসি সি সেক ওটা ত্রিকোণমিতিতে চলে আসবে, সেক থিটা সেক আলফা করি যখন। তাহলে টি পেয়ে গেলাম, থিটা টু মাইনাস থিটা ওয়ান কে সব দিয়ে দিয়েছি। পারবি কিনা এবার করায় নাড়তে এটাকে? কিভাবে নাড়তে হবে জানিস তো? কিভাবে? কিউ ইকুয়াল টু কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান টি বাই ডি। বের করতে কি চেয়েছে সেটাই তো জানি না রে। কত ঘন্টায় তাপ তাপ কতটা বের হবে, মানে কিউ কতটা বের হবে, তাই তো? কে মানে কত রে এখানে দেখতো একটু, 2 × 10⁻³ এ মানে কত রে, এ 100, আর এখানে কত আছে 5 10, 10 আর 2 12, 10⁻12 করে দিই একবারে, 10⁻12। না আমি করবো না, অতটা স্পিডে করতে গেলে তখন বাকিরা বুঝবে না, তুই নাই ট্যালেন্টেড। আচ্ছা থিটা টু মাইনাস থিটা ওয়ান কত রে? 0.1 তো, তো এটা হচ্ছে 0.1। আর টি মানে কত ছিল জানো? 3600। ডিভাইডেড ডি কত বলতো, ডি কোথায় গেল ডি? এই যে ডি, বল এটা কত লিখবো? 5 × 10⁻7, এখানে পাঁচটার দুটো সাতটা, তাহলে 5 × 10⁻। খুব খুব ভয়ানক ক্যালকুলেশন না? এখানে তুই কি করবি দেখ, 2 আর 36কে গুণ কর, কত হবে রে? 72 বাই 5 রেখে দে, সংখ্যাগুলো আলাদা থাক, আর 10-এর খেলা আলাদা। এখানে -3 +12 কত হয়ে গেল বল? -9, সরি +9, +9 তো। এখানে দুটো শূন্য, 9 আর দুটো শূন্য তো কত রে? 11, একটা শূন্য বাদ দিয়ে দে 10, 10 থেকে আবার 7টা শূন্য বাদ দিয়ে দে, 3টা শূন্য। খুব কঠিন বল? 5 × 1 = 5। হ্যাঁ দাদা, তুই বুঝবি না বুঝবি না, আর একটু বড় হ। এলকেজির ক্লাস করাচ্ছি, তুই নার্সারির বাচ্চা চলে এসেছিস। 5 × 1 = 5, 2 গেল, 4 × 5 = 20, 0.4 × 5 = 20, 10³ ঠিক আছে রে? এটা ক্যালোরি না জুল না আর্ক বল? ক্যালোরি। সিজিএসএ করেছি সব। আচ্ছা সাইন্টিফিক মেথডে লিখবো, মানে দশমিকটাকে এখানে রাখবো না এখানে রাখবো, 1.44 করবো, এটা স্ট্যান্ডার্ড মেথড। তাহলে এক ঘর আগে দশমিক করেছি মানে কি 10 দিয়ে ভাগ করে দিয়েছি, তো ওকে 10 গুণ করে দিতে হবে, রাগ করবে না তো? তো 10 দিয়ে যদি গুণ করে দিই কত হয়ে যাবে? 10⁻4। বল বুঝে গেছি, উত্তর মিলেছে কি রে? হ্যাঁ ঠিক আছে, অনেক ভালো করে দিয়েছি আমি, যথেষ্ট। খুব কঠিন ছিল কি? অঙ্ক পড়ে কিসের দিয়েছিল সেটা বুঝতে পারছিলাম, কিন্তু ডেটা বুঝে গেছিলাম যে এগুলো ইউজ করতে হবে। ডি মানে কি, টি মানে কি, এগুলো বোঝা যাচ্ছিল কি না? বাকি মরুভূমি কি দিবে, কি দিবে দিবে, দেখার দরকার নেই। করে নে তোরা এটা একটু, অবশ্যই লিখে লিখে বইয়ে যেভাবে লেখা আছে দেখ। আমি এখন লিখতে শুরু করলে অনেক বড় ক্লাস হয়ে যাবে। চল এবার দেখ রে, পেজ নাম্বার বের কর 301। এই পেজ নাম্বার 301 সবাই বের কর। 301-এর 13 নম্বর কোশ্চেনটা একটু দেখতো। মাটি দিয়ে এতক্ষণ শান্তি হলো না, এখন পুকুরের জলে গেল, ঠিক আছে? মরুভূমি থেকে পুকুরের জল, এর উপর 5 সেমি পুরো বরফ রয়েছে। 5 সেমি পুরো বরফ রয়েছে, মানে বুঝতে পারছি এটা ডি এর মান, ডেপথ বলে দিচ্ছে। ডি পেয়ে গেলি। বরফের ওপর বায়ুর তাপমাত্রা -10°C। আচ্ছা টেম্পারেচার ডিফারেন্স কত হলো? হ্যাঁ বরফের ওপরে, এই দেখ আমি এঁকে দিচ্ছি, একটা পুকুর আঁকি আগে, এই হলো পুকুর, এটা হলো বরফের লেয়ার, ঠিক আছে? এর ওপরে আছে -10°C, তাহলে নিচে মিনিমাম 0°C হতে হবে, 0°C তে বরফ হয়। ওকে, তাহলে টেম্পারেচার ডিফারেন্স কত রে? 0 মাইনাস -10 মানে কত? 10°। তাহলে থিটা টু মাইনাস থিটা ওয়ান পেয়ে গেলি। আমি আর লিখছি না এগুলো। তারপরে দেখ, প্রতি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের মধ্য দিয়ে এরিয়া এ বলে দিল 1, তাই তো? প্রতি বর্গ সেন্টিমিটার বরফ তাপ পরিবাহিত করবে, ভেতর দিয়ে বরফ তাপ পরিবাহিত করবে কি হারে? আচ্ছা কি হারে মানে কত, কি রে? Q/T, এইটা বের করতে বলেছে, পারবো কিনা করতে? করে তো দেওয়াই আছে, সিম্পল জিনিস আছে। তো এই ফর্মুলা থেকে এরকম ছোট ছোট প্রবলেমই দেয়, তোরা দাগিয়ে নে, 10 নম্বরটা দাগিয়ে নে, বাড়িতে করবি। 7 করলি, 10 দাগিয়ে নে, 13 নম্বরটাও দাগিয়ে রাখ, 12 12 নম্বরটাও দাগিয়ে রাখ, সবগুলো দেখবি ওই একটাই ফর্মুলা, একই জিনিসই। ওকে, চল এবার একটু আলাদা জিনিসের মধ্যে ঢুকি। এইটা তোরা ক্লাস 10-এ করিসনি, যেটা এখন আমি করাবো। না দেওয়া থাকলে বের করতে চাইবে কেন? দিতে হবে, কিছু একটা তো ডেটা দরকার, না হলে বের করতে পারবো না। শোন এবার, এবার আমরা করব কি, একটা ফলকের মধ্যে দিয়ে তাপ পরিবহন দেখলাম, এবার ফলককে জুড়ে দেবো, জোড়া ফলক।
তিনটে চারটা এরকম ভাবে জুড়ে দেবো, মানে যুগ্ম পাত। কার মধ্য দিয়ে তাপের পরিবহন দেখবো রে? এদিকে মন দে সবাই, কার মধ্য দিয়ে দেখবো বল? যুগ্ম পাত। ঠিক আছে, ধর এরকম টাইপের আমি দুটো পাত আঁকছি। এই দেখ দুটো পাত জোড়া লাগানো আছে, বুঝতে পারছিস কিনা? বোঝা যাচ্ছে তো? আচ্ছা, একদিকে ধরে নে তামা আছে, আর একদিকে ধরে নে কপার আছে। আলাদা হলো না একই হলো রে? তামা আর কপার কি আলাদা? একদিকে তামা আছে একদিকে লোহা আছে, এবার ঠিক আছে, একদিকে তামা আর একদিকে লোহা। তো এরকম দুটো আলাদা আলাদা মেটেরিয়াল, এদেরকে কি করেছি, রিভেট করে দিয়েছি বা জোড়া। রিভেট মানে বুঝিস তো? বলেছিলাম না রিভেট? আচ্ছা, দেখ জোড়া লাগিয়ে দিয়েছি বা রিভেট করে দিয়েছি। এবার দেখ, ধরে নে এখানকার টেম্পারেচার থিটা 2, এই সংযোগ তলে একটা টেম্পারেচার থাকবে কিছু একটা, আর এখানকার টেম্পারেচার হচ্ছে থিটা 1। এগুলো আমি বলে দিলাম, ঠিক আছে? এবং এটাও বলে দিচ্ছি যে থিটা 2 ইজ গ্রেটার দেন থিটা 1। তাহলে তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে রে? বাম দিক থেকে ডান দিকে, মানে এদিক দিয়ে তাপ ঢুকবে আর এখান দিয়ে তাপ বেরাবে। বল বুঝে গেছি এত দূর পর্যন্ত? ছবিটা নোংরা হলো বাট বোঝা যাচ্ছে। আচ্ছা, দুজনকে রিভেট করেছি মানে দুজনেরই প্রস্থচ্ছেদ এ, হ কি না? দুটো আলাদা আলাদা মেটেরিয়াল আছে, তাহলে একটার তাপ পরিবাহিতাঙ্ক K1 আর একটার তাপ পরিবাহিতাঙ্ক, এটাকে 2 বলি ওটাকে 1 বলি, এদিকে 1 আছে ভালো হবে দেখতে। তো এটা K1 আর ওটা K2। আচ্ছা, ডেপথ, আচ্ছা এটার ডেপথ মনে কর D1 আর এটার ডেপথ হচ্ছে D2, সমানও হতে পারে, ওটা স্পেশাল কেস হয়ে গেল। আমি ইন জেনারেল নিয়ে চলছি। তাহলে এর মধ্যে দিয়ে যখন তাপটা প্রবাহিত হবে স্থির অবস্থায়, কোন অবস্থায়? যা ক্যালকুলেশন করবে স্থির অবস্থায়। স্থির অবস্থায় কেউ তাপ শোষণ করবে? সবাই কি করবে, তাপ যা আসবে তা পরকে দিয়ে দিবে, ট্রান্সফার করে দেবে। তাহলে এর মধ্যে দিয়ে যে তাপটা আসবে সেই তাপটা কি করবে, একে দিয়ে দেবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই টি সময়ে যতটা তাপ পরিবহন করবে, এও কিন্তু টি সময়ে ঠিক ততটাই তাপ পরিবহন করে দিবে, কারণ স্টোর তো থাকছে না কোথাও। বুঝে গেছিস? তাহলে প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য ধর, 2 নাম্বারটার জন্য, এর জন্য যদি বের করতে চাই কি পরিমাণ তাপ বর্জন করছে Q/T, একক সময়ে কতটা তাপ বর্জন করছে, Q/T, বর্জন নয় পরিবহন করছে একক সময়। কি লিখবো এটাকে বল? K2 থিটা 2 মাইনাস থিটা, টি তো লিখে দিয়েছি ওখানে, A/D2। বলতো এটা লিখবো না? একটু দেখে না ভালো করে, ভুল করিনি তো কিছু? আমি Q1 Q2 লিখিনি, কারণ একই তাপ পরিবহন করবে দুজন। এবার এই প্রথমটার জন্য ভাব, যেটা এই পাশে আছে ডান দিকে, সেই কি করবো, এই একই পরিমাণ তাপ পরিবহন করবে Q/T। এখানে আর না লিখে এখানেই লিখে দিয়েছি পাশে, দুটোই তো Q/T। তো এর পরিবহনের হার কত হবে? K1 থিটা মাইনাস থিটা 1 A/D1। বল বুঝে গেছি? এ তো কেটে যাবে। এই যে ফর্মুলা আমি তৈরি করলাম না, এটাই হচ্ছে জেনারেল ফর্মুলা। এবং যখন ম্যাথামেটিক্স দিবে আমরা ইউজ করবো এটাকে, আর কোনো কোটাতে যাবো না। আমি এখন অনেকগুলো ফর্মুলা তৈরি করে দেবো, বাট তোরা একটাও চাপ নিয়ে মুখস্থ করবি না। শুধুমাত্র ডেরিভেশন যদি করতে দেয় তখনই ডেরিভেশনটা করে দেখিয়ে দেবো। বুঝতে পারলি আমি কি বলছি? আদারওয়াইজ আমার ফর্মুলা মুখস্থ করতে হবে কোনটা, এইটা। এটা কি মুখস্থ করতে হবে? একদমই না। আমি জানি তাপ পরিবহনের হার সমান হবে, তো আমি সমান সমান করে দেবো। ঠিক আছে, শোন, এগুলোকে একটু এইভাবে লিখি। এটা হচ্ছে থিটা 2 মাইনাস থিটা, আর এটা হচ্ছে D2/K2। এ কোথায় গেছে রে? এ কেটে দিয়েছি। এটা কোথায় গেছে? কেটে দিয়েছি। এটা থিটা মাইনাস থিটা 1, আর এটা কি রে? D1/K1। বল বুঝে গেছি এত দূর পর্যন্ত? বুঝে গেছিস তো? আমি এখানে একটু স্টেপ বাড়িয়ে রাখছি, এটা এখন বুঝতে পারবি না, একটু পরে বুঝতে পারবি। কি করছি? লব লব যোগ করছি, হর হর যোগ করছি, অনুপাত সেম থাকে কিনা? কোন প্রক্রিয়া বলে এটাকে? সংযোজন প্রক্রিয়া। তাহলে এইটা আর এইটা যদি যোগ করি রে, মাইনাস থিটা প্লাস থিটা চলে যাবে, তাহলে থিটা 2 মাইনাস থিটা 1 থাকবে। আর নিচের দিকে দেখা, D2/K2 প্লাস D1/K1। সুন্দর লাগছে কিনা দেখতে? থাক, এটা কি কাজে লাগবে না লাগবে একটু পরে আসছি আমি এটাতে। এবার আমাকে বল, এই যে পাত দুটো ব্যবহার করেছি আমি, এই দুটো পাতের পরিবর্তে আমি যদি একটা পাতই ব্যবহার করতাম, কটা পাত? একটা পাত, এবং সেই পাতের বাম দিকে থিটা 2 এবং ডান দিকে থিটা 1 থাকতো টেম্পারেচার, এবং সে যদি ওই একই সময় একই পরিমাণ তাপকে পরিবহন করতো, তাহলে কি আমি বলতাম না যে ওই পাতটা এদের দুজনের তুল্য? মনে পড়ছে তুল্য কনসেপ্টটা? আবার তোদেরকে একটু অপমান করে দিই। তোদেরকে সবাইকে হোমওয়ার্ক করতে দিলাম 10টা অঙ্ক, এক একজন এক একটা করে 10টা অঙ্ক করে নিয়ে চলে আসলি, আর পরের দিন আমি একাই 10টা অঙ্ক করে দিলাম। তাহলে আমি কি তোদের সমতুল্য হলাম না? বুঝতে পারছিস? ওইরকম টাইপের বিষয়। তো অপমান করতে গেলে ভালো বোঝা যায়, তাই তো? সেরকম। তো এইখানে ধর দুটো পাত ছিল,
এই দুটো পাতের মধ্য দিয়ে টোটালে কত তাপ যাচ্ছিল কিউ, কত সময় টি সময়। যদি আমি দুটোকে সরিয়ে এমন একটা মেটেরিয়াল ব্যবহার করি যার মধ্য দিয়ে ওই টি সময় কি পরিমাণ তাপই যাবে, তবে ওই প্লেটটাকে আমি এদের দুজনের তুল্য প্লেট বলবো, এবং তার যে পরিবাহিতাঙ্ক অর্থাৎ কে, সেটাকে বলবো এদের দুজনের তুল্য পরিবাহিতাঙ্ক। বুঝতে পারলি আমি কি বললাম? তাহলে এখন তুই এটাকে দুটো ইমাজিন না করে একটা ইমাজিন কর, যার তাপ পরিবাহিতাঙ্ক কে, এইদিকে থিটা টু ওইদিকে থিটা ওয়ান, আর টি সময় কি পরিমাণ তাপ যাচ্ছে, প্রস্থচ্ছেদ এই রেখেছি। তাহলে এর ক্ষেত্রে যদি আমি বের করতে যাই কিউ বাই টি, কি লিখবো, কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই, আচ্ছা এর পরিবর্তে লিখছি, তাহলে এইটুকু ডি ওয়ান ছিল এইটুকু ডি টু ছিল, তাহলে টোটালটা মিলে এখন একটা হবে, মানে ডি ওয়ান প্লাস ডি টু। এটা বুঝে গেছিস কিনা? বাহ। এখান থেকে দেখ এটাকে আমি কি লিখছি, কে, আচ্ছা এটাও কিউ বাই টি এটাও কিউ বাই টি, তাই না? তো আমি দুটোকে এক জায়গায় সমান করে লিখলে ভুল হবে, তো আমি এখানে এটাকে না লিখে ওইখানে পাশে লিখে দিচ্ছি, কারণ সবগুলো তো কিউ বাই টি আছে। তো এইখানে লিখে দিই, এইখানে যদি লিখে দিই কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান এ বাই টি ওয়ান প্লাস ডি টু, দুবার লিখে দিয়েছি, মিটিয়ে দিচ্ছি, সরি। ঠিক আছে বল, ঠিক আছে, এগুলো তো কেটে গেছিলো সবার সাথে, তাই না? আচ্ছা পরের লাইনে এই ডি ওয়ান প্লাস ডি টুর নিচে কেটাকে নামিয়ে দিতে পারি, তো নামিয়ে দিচ্ছি। ওপরে থেকে যাবে থিটা টু মাইনাস থিটা ওয়ান, আর নিচে কি করবো রে, ডি ওয়ান প্লাস ডি টু ডিভাইডেড বাই কে। করেছি, ঠিক করেছি। তাহলে একটা ইকুয়েশন দাঁড়ালো দেখ এইটা, এখানে সংযোজন করে এটাকে নিয়ে এসেছিলাম, আর ওটাকে একা নিয়ে এসেছি তুল্য হিসেবে। এই কেটা কি, কে ওয়ান আর কে টুর তুল্য তাপ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে? তাহলে ওপরেরটা যখন মিলে যাচ্ছে, মানে আমি এটাকে ডাইরেক্ট এরকমও লিখতে পারি যে ডি ওয়ান প্লাস ডি টু বাই কে সমান সমান ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে টু। পারি কিনা রে? কম্পিটিটিভ ফিল্ডের খুব পছন্দের একটা ফর্মুলা, নিট যেই যাই বল না কেন, জেন পাস, খুব পছন্দের একটা ফর্মুলা, এবং এটাকে দিয়ে অনেক রকমের প্রবলেম তুই সলভ করতে পারবি। ডি ওয়ান প্লাস ডি টু বাই কে, ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে টু। তোকে যদি বলে যে দুটো মেটেরিয়াল দিয়ে দিলাম যার পরিবাহিতাঙ্ক একটা কে ওয়ান সমান সামথিং, কে টু সমান সামথিং, দিয়ে বলে এদের দুজনের তুল্য তাপ পরিবাহিতাঙ্ক কি হবে, তুই ডাইরেক্ট কে ওয়ান আর কে টুর মধ্যে সম্পর্ক করতে পারবি না, তোকে থিকনেস গুলোও জানতে হবে। এই দেখ থিকনেস ডি ওয়ান ডি টু এগুলো জানতে হবে, বুঝতে পারলি? যদি দুটো না থাকে, তিনটে থাকে রে, তাহলে ডি ওয়ান প্লাস ডি টু প্লাস ডি থ্রি, সিমিলারিটি থেকে বুঝতেই পারছিস, ডি ওয়ান বাই কে ওয়ান, ডি টু বাই কে টু, ডি থ্রি বাই কে থ্রি। বুঝে গেছিস কিনা? সিম্পল ছিল তো। এবার এখান থেকে প্রবলেম হতে পারে কেমন, পরীক্ষাতে কি ধরনের প্রবলেম দিবে, এগুলো মিটিয়ে দিচ্ছি সব। আচ্ছা আরেকটা বিষয় বলে দিই আমি তোকে, এই যে তাপটা এরকম ভাবে পরিবাহিত হচ্ছে, এই কম্বিনেশনটাকে বলা হচ্ছে শ্রেণী সমবায়। কি বলা হচ্ছে? শ্রেণী সমবায়। মানে তাপ কিভাবে প্রবাহিত হবে বলতো, প্রস্থচ্ছেদের সাথে লম্ব হয়ে বেরিয়ে যাবে, বুঝতে পারছিস? এই ধর আমার বই, এটা এটা বই, ঠিক আছে, তাপ এদিক দিয়ে ঢুকবে আর এদিক দিয়ে বেরিয়ে যাবে, এরকম ভাবে বেরিয়ে যাবে, এটাকে বলবো আমরা শ্রেণী সমবায়। পরপর আছে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কনসেপ্টটা মাথায় কি রাখতে হবে, যে সবার মধ্য দিয়ে একই হারে তাপ প্রবাহিত হবে, তবেই সেটা শ্রেণী সমবায়। সমান্তরাল সমবায় কাকে বলবো, যদি তাপ ওপর দিয়ে ঢুকে নিচ দিয়ে বেরাতো, তাহলে এখান দিয়ে যদি তাপ আসতো, এই ফলকের মধ্যে দিয়ে আর এই ফলকের মধ্যে দিয়ে সমান সমান যাবে, আলাদা আলাদাও যেতে পারতো, তো তাপ প্রবাহের হার একই হলো না, সেই ক্ষেত্রে বলতাম আমরা সমান্তরাল। ঠিক আছে, তবে আমরা আমাদের বোর্ডের সিলেবাস অনুযায়ী শ্রেণীতেই সীমাবদ্ধ। এটা যখন আমরা কম্পিটিটিভে যাব, নিট যেইতে যাব, তখন আমরা ওই যুগ মানে সমান্তরালটাও করব, আপাতত চাপ নেওয়ার দরকার নেই। এবার কি বলছিলাম, যে প্রবলেম কি দেয় এখান থেকে, কেমন ধরনের প্রবলেম দেবে। তোকে ধর একটা প্রশ্ন এরকম দিল, বইয়ে আছে হয়তো এই প্রবলেমটা, বললো যে সমান বেধের, মন দিয়ে শোন, সমান বেধের দুটি ফলকের তাপ পরিবাহিতাঙ্ক, শর্টে লিখলাম, তাপ পরিবাহিতাঙ্ক যথাক্রমে কে ওয়ান ও কে টু, এদের তুল্য তাপ পরিবাহিতাঙ্ক কত। কোশ্চেন বুঝতে পারলি কি বললাম? সমান বেধের দুটো ফলক আছে, সমান বেধের মানে কি রে, ডি ওয়ান আর ডি টু দুজনেই সমান। ঠিক আছে, তাহলে আমি ফর্মুলাতে চলে যাচ্ছি, ডি ওয়ান প্লাস ডি টু, যতবার ফর্মুলা লিখবি মুখস্থ হয়ে যাবে, এগুলো মুখস্থ করতে হয় না, এগুলো প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যায়। হলো? তাহলে দুটোকেই কি করবো, আমি ডি প্লাস ডি করে দিলাম, নিচে কে, ডি বাই কে ওয়ান ডি বাই কে টু। একবারে তাড়াতাড়ি ক্যালকুলেশন করে বলতো, কে ইকুয়াল টু কি লিখবো এখান থেকে আমি, কে উপরে চলে গেল, টু কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস
K2। বুঝতে পারলি কি করলাম আমি? তাহলে তুই এই ফর্মুলাটাকে ডাইরেক্ট ইউজ করতে পারিস ফর শর্ট কোশ্চেন। ঠিক আছে, যদি শর্ট কোশ্চেন থাকে সমান বেদের বলে দেয় দুজনের পরিবাহিতাঙ্ক K1 K2 দেওয়া থাকে, ডাইরেক্ট তুই তুল্য এখানে বের করে নিতে পারিস। আর যদি খুব চাপ লাগে যে না এত মনে রাখবো কি করে, তো ঠিক আছে, এটাই তো যথেষ্ট। 2 লাইন করতে কি পারবো না? বোঝা গেছে নিশ্চয়ই? করে নি এটা, এইটুকু লিখে না ফটাফট, বইয়ে কোনো জায়গায় পেয়ে যাবি খুঁজলে। থাম এবার থাম, শোন। এই অরিত্র, শুভ, একটু থেমে যা রে। শোন, আমি কত দূর বের করে রেখেছিলাম একটু দেখ। এরকম বের করেছিলাম যে θ2 মাইনাস থিটা বাই d2 d2 বাই k2, এরকম একটা রাশি বের করেছিলাম। ইকুয়াল টু করেছিলাম থিটা মাইনাস θ1 বাই d1 বাই k1 করেছিলাম না? এরকম একটা রাশি করেছিলাম। ঠিক আছে, পেনটা দেখ না রে, পেনটার কালি শেষ। এরকম একটা রাশি লিখেছিলাম। এই যে রাশিটা, শোন, এই যে রাশিটা, এই রাশিটাও কিন্তু কাজে লাগবে আমাদের। কোথায় কাজে লাগবে? কখনো কখনো তোকে বলে দিবে এই যে দুটো ফলক ইমাজিন করেছিলাম না, এই যে মাঝখান থেকে দুটো ফলক আলাদা করে দিলাম, দুটো, এই যে সংযোগ তলের টেম্পারেচার, এটাকে তো আমি থিটা বলেছিলাম নাকি? এটাকে θ2 নাম দিয়েছিলাম আর এখানে θ1 বলেছিলাম, তাই না? তো কখনো কখনো এই দুটো দিয়ে দিবে, বাকি ডেটা দিয়ে দিয়ে বলবে যে সংযোগ তলের উষ্ণতা কত। তো তখন তোকে হেল্প করবে এই ফর্মুলাটা, কারণ এখানে থিটা আছে। বুঝতে পারলি? তো এটা থেকে আমি থিটার একটা ফর্মুলা ডিরাইভ করে দিচ্ছি ঠিকই, ওটা ডেরিভেশন হিসেবে প্র্যাকটিস করে নিবি, কিন্তু ফর্মুলাটাকে মুখস্থ করবি না, মুখস্থ করবি এটাই। এটা মুখস্থও করতে হবে না, ওই K1 যে ফর্মুলা করেছি তাপ পরিবেদের সেটা থেকেই চলে আসবে। তো এখান থেকে কি করা হচ্ছে একটু শুনে নে, কোনাকুনি গুণ করে দিই। তাহলে d বাই K1 θ2 মাইনাস d বাই K1 থিটা। বুঝতে পারছিস গুণটা? এটাকে গুণ করে দিলাম কোনাকুনি, d2 বাই K2 থিটা মাইনাস d2 বাই K2 θ1। আমি কি চাই রে? থিটা চাই, তাই তো? তাহলে থিটা গুলোকে একদিকে করে দিই, d2, এটা d1 ছিল, বাই K2 প্লাস d1 বাই K1 ইন্টু থিটা। দেখ ঠিক লিখেছি কিনা? ওটাকে এবারে নিয়ে চলাই, d1 বাই K1 θ2 প্লাস d2 বাই K2 θ1। ঠিক আছে এতদূর পর্যন্ত? একটু এলসিএম করে দে, K1 K2 লসাগু করে দিলাম এখানে। তাহলে ওপরে কি হচ্ছে দেখ, d1 θ2 আর K2, এখানে কি হচ্ছে d2 θ1 K1। ভুল করলে বলিস, এখানেও K1 K2 করব। ওপরে কি হবে? d2 K2, তাই হচ্ছে না? না, d2 K1 হচ্ছে, আর এখানে হচ্ছে d1 K2, সাথে তো থিটা গুণ ছিলই। এই দুজন চলে গেল, কোথায় গেল? যেখানে গেল গেল। থিটা ইকুয়াল টু কি বের করব? থিটা ইকুয়াল টু, নিচে থাকবে হচ্ছে d1 K2 প্লাস d2 K1, ঠিক আছে? ওপরে থাকবে দেখ, ওপরে থাকবে d1 K2 θ2 প্লাস d2 K1 θ1। এইটা হচ্ছে থিটার ফর্মুলা। তো এটা মুখস্থ করাটা একটু কঠিন কাজ, তার কারণ 1 2 তে সবগুলি যাবে, কোনটা 1 কোনটা 2 কার সাথে কি গুণ হচ্ছে। তবে এটা মুখস্থ করতেই হবে না, এটা আমি নিজে নিজে পড়তে হবে, একবার তো করেছি মুখস্থ। যদি কেউ এটা মুখস্থ করতে চাস, তাহলে কি করে মুখস্থ করবি সেটাও বলে দিচ্ছি আমি। ভাই তিতলির দিকে মন দে। নিচের দিকে কি থাকবে? d1 K2 থাকবে, মানে 1 এর সাথে 2, d1 K2, তাহলে উল্টোটা d2 K1। এগুলোই উপরে থাকবে, এই দেখ d1 K2, কিন্তু যেটা শেষ হলো সেটা সাথে থিটা গুণ হয়ে যাবে, তো 2 তে শেষ হলো θ2। এটাই উপরে থাকবে, এই দেখ d2 K1, তাহলে d2 K1 আছে, কিন্তু K1 এর সাথে কে গুণ হয়েছে? θ1, যেটা শেষ হয়েছে। মনে রাখতে পারবি তো? যদি পারিস খুব ভালো, এটা দিয়ে ইউজ করবি ডাইরেক্ট। আর যদি না পারিস তো এইখান থেকেও করাটাও খুব একটা মন্দ হবে না। আশা করি বুঝতে পারলি তোরা টেম্পারেচার ডিফারেন্স কি করে বের করতে হবে। কারো কোনো সমস্যা নেই তো? বাহ, তাহলে আজকের ক্লাসে এতটাই থাক, নেক্সট ক্লাসে আবার বাকিটা আলোচনা করব। ওকে।